আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। তো আজকে আমরা নিয়ে এসেছি হচ্ছে এসএসসি রসায়ন বইয়ের সেকেন্ড চ্যাপ্টার, যার নাম হচ্ছে পদার্থের অবস্থা। এই অধ্যায়ে আমরা আলোচনা করবো হচ্ছে পদার্থ এবং পদার্থের অবস্থা, কণার গতিতত্ত্ব, এছাড়া আলোচনা করবো হচ্ছে ব্যাপন, নিঃসরণ এবং কিছু লেখচিত্র, এবং সর্বশেষে আলোচনা করবো হচ্ছে পাতন ও ঊর্ধ্বপাতন। প্রথমে আমরা দেখবো হচ্ছে পদার্থ কি। যে বস্তু নির্দিষ্ট ভর আছে এবং এটি একটি জায়গা দখল করে নির্দিষ্ট, তাকে বলা হয় পদার্থ। যেমন এটি একটি বস্তু, এই বস্তুকে যখন আমরা হাতের মধ্যে রাখবো তাহলে এর একটা নির্দিষ্ট জায়গা রয়েছে যা এর দখল করে আছে, এবং এটি একটি নির্দিষ্ট ভর আছে, তাই আমরা একে পদার্থ বলতে পারি। এখন পদার্থের তিনটি অবস্থা রয়েছে। আমরা জানি পদার্থের তিনটি অবস্থা। পদার্থের অবস্থা পদার্থের কঠিন, তরল, গ্যাসীয় তিনটি অবস্থা রয়েছে। কঠিন বা সলিডস, তরল বা লিকুইডস, আর এটা হচ্ছে বায়বীয় বা গ্যাস, বায়বীয় বা গ্যাসেস। এখন পদার্থের অবস্থা হচ্ছে কঠিন, তরল, বায়বীয়। এখন এই পদার্থের অবস্থা কঠিন, তরল, বায়বীয়, সেগুলো ব্যাখ্যা করার আগে আমরা একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি। তাহলে আমরা লিখবো হচ্ছে আন্তঃকণা আকর্ষণ। আন্তঃকণা আকর্ষণটার জিনিসটা কি? এখন আমরা দেখি হচ্ছে কঠিন, তরল, বায়বীয়। যেমন এটি একটি কঠিন পদার্থ। এখন এটিতে কঠিন পদার্থ, এটি একটি কিছু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত হয়েছে। এখন এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর মধ্যে তো অবশ্যই একটা আকর্ষণ থাকবে, না হয়তো এটা তো একটা কঠিন পদার্থ হতে পারবে না। তাহলে এই একটা কণাগুলোর মধ্যে যে আকর্ষণটা থাকে, তাহলে তাকে বলা হয় হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি। অর্থাৎ আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কি? পদার্থের কণাগুলো মধ্যে যে আকর্ষণ থাকে তাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি বলে। এছাড়া যেমন ধরো আমরা একটি কঠিন পদার্থ নিয়েছি, এবং কঠিন পদার্থ অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলোর মধ্যে একে অপরের সাথে যে একটা আকর্ষণ শক্তির মাধ্যমে যুক্ত থাকে, তাকে বলা হয় আন্তঃকণা আকর্ষণ। তো আমরা এখন হয়তো বুঝতে পারছি এই আন্তঃকণা আকর্ষণ শক্তিটা কি। তো এখন আলোচনা করা হচ্ছে কঠিন পদার্থ নিয়ে। তাহলে এখন আমরা আলোচনা করবো হচ্ছে কঠিন পদার্থ নিয়ে। কঠিন পদার্থ জিনিসটা কি? কঠিন বা সলিডস। কঠিন পদার্থ কি? যে পদার্থের নির্দিষ্ট ভর আছে এবং নির্দিষ্ট আকার আছে এবং আয়তন আছে, তাকে আমরা কঠিন পদার্থ বলি। তাহলে কঠিন পদার্থের কি থাকে? নির্দিষ্ট আকার, নির্দিষ্ট ভর, আকার এবং আয়তন থাকে। এখন কঠিন পদার্থের আকার কেমন থাকে? আসলে যে কণাগুলো দিয়ে তৈরি হয় কঠিন পদার্থ, ওই কণাগুলো কঠিন পদার্থের খুব কাছাকাছি থাকে। অর্থাৎ কঠিন পদার্থের কণাগুলো একে অপরের খুব কাছাকাছি থাকে এবং খুব আকর্ষণ ভাবে একে অপরের সাথে খুব আকর্ষণ করে। এর ফলে এটি একটি নির্দিষ্ট অবস্থানে থাকে, যার ফলে কঠিন পদার্থের একটি নির্দিষ্ট আকার হয়। তো যেহেতু কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি থাকে, তাহলে তার আন্তঃকণা আকর্ষণ শক্তিটা বেশি হবে। তাহলে নির্দিষ্ট ভর, আয়তন এবং এটির আন্তঃকণা আকর্ষণ শক্তি, আন্তঃকণা আকর্ষণ বেশি থাকে। এখন এর যেহেতু আন্তঃকণা আকর্ষণ বেশি, তাই তাকে চাপ দিয়ে তাকে সংকুচিত করা যাবে না। তাহলে তাকে চাপ দিয়ে
সংকুচিত করা সম্ভব নয়। এছাড়াও তাপ প্রয়োগ করলে খুবই কম পরিমাণে আয়তন বৃদ্ধি পায় কারণ এদের যে আন্তঃকণ আকর্ষণ শক্তি সেটা সর্বোচ্চ থাকে। তো আমাদের কঠিন পদার্থ শেষ, এখন আমরা তরল পদার্থ নিয়ে আলোচনা করব। তো আমাদের কঠিন পদার্থ শেষ, এখন তরল পদার্থের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তরল পদার্থ বা লিকুইডস। তো তরল পদার্থ কি? যে পদার্থ নির্দিষ্ট ভর রয়েছে এবং এটির একটি নির্দিষ্ট আয়তন রয়েছে কিন্তু এর কোনো আকার নেই, তাকে তরল পদার্থ বলে। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে তরল পদার্থ নির্দিষ্ট ভর ও আয়তন থাকে। এখন এর কেন আকার থাকে না? আসলে আমরা দেখেছি কঠিন পদার্থের যে কণাগুলো সেগুলো খুব কাছাকাছি থাকে, ফলে এটি একটি নির্দিষ্ট অবস্থানে থাকে এবং এর একটা আকার থাকে। কিন্তু তরল পদার্থের বেলায় এটি একটু দূরে থাকে, অর্থাৎ কঠিন পদার্থের থেকে কণাগুলো একটু দূরে অবস্থান করে, ফলে এর কোনো আকার নেই। কিন্তু এই তরল পদার্থকে যে পাত্রে রাখা হোক না কেন, অর্থাৎ আমি একটি গ্লাসে রাখি বা একটি জগে রাখি, এটি এর আকারটা অর্থাৎ এখানে যতটুকু আকার রয়েছে সেটা দখল করে ফেলবে। তাহলে আমরা লিখতে পারি এর আন্তঃকণ আকর্ষণ কঠিন পদার্থ হতে কম। তো এর আন্তঃকণ আকর্ষণ কঠিন পদার্থ হতে কম। এখন এর আন্তঃকণ আকর্ষণ শক্তি কঠিন পদার্থের কম হলে একদম বেশি কম না, একটি মিডিয়ামের তো রয়েছে, কিন্তু তো এর আন্তঃকণ আকর্ষণ একটি মিডিয়ামে রয়েছে। এখন এর তো নির্দিষ্ট আয়তন রয়েছে, তো যার নির্দিষ্ট আয়তন রয়েছে তাকে তো চাপ প্রয়োগ করে তো তাকে সংকুচিত করা যায় না, কারণ সে যে আয়তনে রয়েছে সে আয়তনে থেকে যায়। তাহলে আমরা লিখতে পারি এখানে চাপ প্রয়োগ করলে এর আয়তন হ্রাস পায় না। কিন্তু এর যখন আমরা চাপ প্রয়োগ করলে এর আয়তন হ্রাস পায় না, কিন্তু তাপ প্রয়োগ করলে সেটি কঠিন পদার্থ হিসেবে অনেক বেশি আয়তন বৃদ্ধি করে। কিন্তু তাপ দিলে সেটি কঠিন পদার্থের চেয়ে বেশি আয়তন বৃদ্ধি পায়। তাহলে আমরা দেখতে পাচ্ছি তরল পদার্থের নির্দিষ্ট ভর রয়েছে এবং এর আয়তন রয়েছে। এর আয়তন কেন রয়েছে? এর একটা আকার কেন নয়? কারণ এর কণাগুলোর মধ্যে একটি কাছাকাছি থাকে না, একটু দূরে থাকে, তাই এর আকার নাই। কিন্তু একে যে পাত্রে রাখা হয় সে পাত্রে সে জায়গা দখল করে ফেলে। এর আন্তঃকণ আকর্ষণ শক্তি কঠিন পদার্থ হতে কম, যেহেতু এর কণাগুলো কঠিন পদার্থের তুলনায় একটু দূরে অবস্থান করে, তাই এর আন্তঃকণ আকর্ষণ থাকবে কঠিন পদার্থ থেকে হতে কম। এবং চাপ প্রয়োগ করে, যেহেতু এর আয়তন রয়েছে, তাহলে চাপ প্রয়োগ করে তাকে আয়তন হ্রাস করা যায় না, তাই আমরা লিখতে পারি চাপ প্রয়োগ করলে আয়তন হ্রাস পায় না। কিন্তু এরকে যখন তাপ দিই এটি কঠিন পদার্থের চেয়ে অনেক গুণে আয়তন বৃদ্ধি করে, তাহলে আয়তন বৃদ্ধি পায়। তাহলে আমরা তরল পদার্থ কি সেটা দেখে নিয়েছি, এখন আমরা বায়বীয় পদার্থ নিয়ে আলোচনা করব। তো আমাদের কঠিন পদার্থে তরল পদার্থ এই দুটি শেষ, এবং আমরা আলোচনা করবো হচ্ছে বায়বীয় পদার্থ নিয়ে। বায়বীয় পদার্থ বা গ্যাস।
বায়বীয় বা গ্যাসেস। বায়বীয় পদার্থটা কি? যে পদার্থ নির্দিষ্ট ভর আছে কিন্তু এর কোনো আকার নয়, আয়তন নয়, তাকে বায়বীয় পদার্থ বলে। তাহলে যেমন আমরা একটি জিনিস খেয়াল করতে পারি, আমরা যে বাসা বাড়িতে যে প্রোপেন এবং বিউটেনের যে গ্যাস সিলিন্ডার ইউজ করি, সেটার একটা নির্দিষ্ট ভর রয়েছে, অর্থাৎ গ্যাসগুলোর একটি ভর রয়েছে, কিন্তু এর কোনো আয়তন বা আকার নেই। তাহলে আমরা লিখতে পারি বায়বীয় পদার্থে নির্দিষ্ট ভর থাকলে, ভর আছে কিন্তু কোনো আকার বা আয়তন নেই। এখন এর কোনো আকার বা আয়তন নেই, আসলে এই বায়বীয় পদার্থের কণাগুলো অর্থাৎ একে অপরের প্রতি আকর্ষণ নেই বললেই চলে, এগুলো অনেক দূরবর্তী অবস্থান করে কণাগুলো, তাই তার কোনো আকারও নাই, তার কোনো আয়তনও নাই। যেহেতু তার কোনো আয়তন নাই, তাহলে আগে আমরা লিখবো হচ্ছে আয়তন নাই, তাহলে তাকে আন্তঃকণা আকর্ষণ শক্তি অনেক কম, কঠিন আর তরল পদার্থ থেকে অনেক কম। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে এই বায়বীয় পদার্থে আন্তঃকণা আকর্ষণ শক্তি নেই বললেই চলে, নেই আন্তঃকণা আকর্ষণ শক্তি নেই। এবং লিখতে পারে হচ্ছে যেহেতু এর কোনো আয়তন নেই, তাহলে তাকে চাপ দিয়ে সংকুচিত করা যায়। তার একটা উদাহরণ আমরা লিখতে পারি হচ্ছে মিথেন গ্যাস, সিএনজি চালিত হয়, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস সিএনজি, ওই গ্যাস, অথবা আমাদের বাসা বাড়িতে যে গ্যাস ইউজ করা হয় যেমন প্রোপেন এবং বিউটেন, এই গ্যাসগুলোতে কে সিলিন্ডারে ভর্তি কিভাবে করা হয়, এগুলোকে নির্দিষ্ট চাপ প্রয়োগ করে সংকুচিত করে তরলে পরিণত করা হয় এবং তরলে পরিণত করে তোমার সিলিন্ডারের মধ্যে ভর্তি করা হয়। তাহলে আমরা লিখতে পারি একে চাপ প্রয়োগ করে সংকুচিত করা যায়। তাহলে একে চাপ প্রয়োগ করে সংকুচিত করা যায় এবং একে যখন তাপ প্রয়োগ করা হয় তখন এর কণাগুলো অনেক ছোটাছুটি করতে হবে। তাহলে আমরা বলতে পারি হচ্ছে বায়বীয় পদার্থের নির্দিষ্ট ভর রয়েছে কিন্তু কোনো আকার বা আকৃতি নেই। এর কোনো আকার বা আয়তন নেই। কেন এর কোনো আকার বা আয়তন নেই? কারণ এর কণাগুলো অনেক দূর অবস্থান করে, একটা থেকে একটা অনেক দূর, এবং এর আকর্ষণ শক্তি একদম নেই একদম। তাই একে চাপ প্রয়োগ করে সংকুচিত করা যায় এবং একে যখন চাপ প্রয়োগ করা হয় এর কণাগুলো আরো ছোটাছুটি করতে থাকে। তো এখন আমরা দেখে ফেলেছি হচ্ছে বায়বীয় পদার্থ, তরল পদার্থ এবং কঠিন পদার্থ। তো আমরা এখন আলোচনা করব হচ্ছে কণার গতিতত্ত্ব নিয়ে। তো এখন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কণার গতিতত্ত্ব। কণা আমরা কিছুক্ষণ আগে দেখেছি সকল পদার্থ অতি ক্ষুদ্র কিছু কণা দিয়ে গঠিত। এখন কণার গতিতত্ত্ব জিনিসটা কি? তো কণার গতিতত্ত্ব হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং
আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলো গতিশক্তি দিয়ে, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলো গতিশক্তি দিয়ে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে কঠিন তরল ও বায়বীয় পদার্থের ব্যাখ্যা, কঠিন তরল ও বায়বীয় অবস্থা বা কঠিন তরল গ্যাসীয় বললে আমরা এখানে একটু ইফেক্টিভ দেখাবে, তাহলে আমরা দিতে পারি আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে কঠিন পদার্থের, তাহলে আমরা দিতে পারি পদার্থের বা কোনো পদার্থের হবে কোনো পদার্থের কঠিন, অর্থাৎ পদার্থের কঠিন তরল গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করাকে বলা হয়েছে কণার গতিতত্ত্ব। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে আন্তঃকণা আকর্ষণ শক্তি, যা আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছি যে প্রত্যেকটি পদার্থের ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো একে অপরের সাথে একটি আকর্ষণ থাকে, সে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং গতিশক্তি, এদের মধ্যে একটি গতিশক্তি থাকে, কণাগুলো একদিক থেকে একদিকে যায়, তার একটি গতিশক্তি থাকে। তাহলে আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে কোনো পদার্থের, অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট পদার্থের কঠিন তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করাকে বলা হয় হচ্ছে কণার গতিতত্ত্ব। তো কণার গতিতত্ত্ব আমরা জিনিসটা এখন আরো ভালো করে ক্লিয়ার হতে পারবো। তো যেমন আমরা জানি একটি কঠিন পদার্থ, এই কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া হয় তখন সেটি তরলে পরিণত হয়, এবং এটিকে যখন আরো তাপ দেওয়া হয় তখন সেটি গ্যাসীয় অবস্থায় পরিণত হয়। এখন এই গ্যাসীয়, কঠিন থেকে তরল থেকে গ্যাসীয় এই অবস্থায় কিভাবে গিয়েছে সেটা এখন আমরা আলোচনা করব। এছাড়াও যখন গ্যাসীয় পদার্থকে তাপমাত্রা কমিয়ে ঠান্ডা করা হয়, ডেল মাইনাস করা হয়, তখন সেটি তরলে পরিণত হয়। তরলকে যখন আরো ঠান্ডা করা হয় তখন সেটি কঠিনে পরিণত হয়। তাহলে আমরা এটি আরো ভালো করে দেখবো। এখন একটি কঠিন পদার্থ নিয়েছি আমরা, এখন কঠিন পদার্থ আমরা এখানে দেখেছি কঠিন পদার্থ অসংখ্য ক্ষুদ্র কণা, যেগুলো একে অপরের সাথে অনেকাংশে আকর্ষণ থাকে, অর্থাৎ এদের মধ্যে যে কণাগুলো তাদের আকর্ষণ শক্তি অনেক বেশি থাকে। তো যখন এই কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া হয় তখন এই কণাগুলো মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, এবং এক পর্যায়ে কণাগুলো একে অপরের সাথে আকর্ষণ শক্তি কমে যায়, এবং একে অপরের সাথে যখন আকর্ষণ শক্তি কমে যায় তখন এগুলো একে অপর থেকে দূরে চলে যায়, কাঁপতে একে অপর থেকে দূরে চলে যায়। এই অবস্থাকে আমরা বলি হচ্ছে তরল। তাহলে এটির অবস্থা হচ্ছে কঠিন, এটা হচ্ছে তরল। তাহলে আমরা কি দেখেছি, কঠিন পদার্থে অসংখ্য ক্ষুদ্র কণা, যেগুলো একে অপরের সাথে অনেক আকর্ষণ থাকে, যখন কঠিন পদার্থ থেকে যখন তাপ দেওয়া হয় তখন কণাগুলোর মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়। যখন আরো বেশি তাপ দেওয়া হয় তাহলে কণাগুলোর মধ্যে কাঁপাকাঁপি শুরুর ফলে এদের আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায় এবং এদের গতিশক্তি বেড়ে যায়, অর্থাৎ এই কণাগুলোর মধ্যে যে গতিশক্তি সেটা বেড়ে যায় এবং একে অপর থেকে দূরে সরে যায় এবং একটি অবস্থায় পরিণত হয়, যাকে আমরা বলি হচ্ছে তরল। এখন তরল পদার্থ থেকে যখন আরো তাপ দেওয়া হয় তখন এই কণাগুলো আরো ছোটাছুটি করতে থাকে, এবং এই কণাগুলো আরো ছোটাছুটি করার ফলে এগুলো একে অপর থেকে আরো দূরে সরে যায়। তো যখন তরল পদার্থকে তাপ দেওয়া হয় আরো দূরে সরে যায়, এবং এদের মধ্যে যে কণাগুলোর মধ্যে যে দূরত্ব সেটাও বেড়ে যায়, এবং কণাগুলোর যে গতিশক্তি, অর্থাৎ কণাগুলো এক অবস্থাতে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতে যে গতিশক্তি সেটা অতিরিক্ত বেড়ে যায় এবং এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায়। তাই এই অবস্থাকে আমরা বলি হচ্ছে গ্যাসীয় অবস্থা। এখন এই গ্যাসীয় অবস্থায় যখন আরো তাপ দেওয়া হয়
তখন এই কণাগুলোর মধ্যে আরো ছোটাছুটি বেড়ে যায় এবং এদের গতিশক্তি অনেকাংশে বেড়ে যায়। তাহলে যখন আমাদের প্রশ্ন আসবে হচ্ছে, আমাদের এরকম তিনটি চিত্র দেওয়া থাকবে, বলবে হচ্ছে উপরের উদ্দীপকের যে প্রক্রিয়া সেটি ব্যাখ্যা করে। তাহলে প্রথমে আমাদের লিখতে হবে হচ্ছে উপরের প্রক্রিয়াটি হচ্ছে কণার গতিতত্ত্ব। তাহলে আমরা কণার গতিতত্ত্ব লেখার পর কণার গতিতত্ত্ব আমরা সংজ্ঞা দিব, আন্তঃকণা আকর্ষণ শক্তি এবং কণাগুলোর গতিশক্তি দিয়ে পদার্থের কঠিন তরল বায়বীয় অবস্থা ব্যাখ্যা করাকে কণার গতিতত্ত্ব বলে। এটি লেখার পর আমরা কোটেশন মার্ক দিয়ে প্রথমে এই অবস্থাটা লিখবো। এই চিত্রটা লিখলে আমাদের সৃজনশীলটা আরো সুন্দর হবে। কঠিন থেকে তরল, তরল থেকে গ্যাসীয়, এই অবস্থা লেখার পর আমরা কোটেশন মার্ক দিয়ে লিখবো হচ্ছে কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া হয়, তাহলে আমরা লিখবো হচ্ছে কঠিন পদার্থকে যখন তাপ দেওয়া হয় তখন কঠিন পদার্থের মধ্যে যে কণা রয়েছে সেগুলো ছোটাছুটি করতে থাকে, অর্থাৎ একে অপরের সাথে কাঁপতে থাকে। যখন তাপমাত্রা আরো বাড়ানো হয় তখন কাঁপতে কাঁপতে এক সময় এগুলো একে অপরের থেকে দূরে সরে যায় এবং এদের গতিশক্তি বেড়ে যায় এবং আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে যায়। এই অবস্থাকে আমরা তরল বলি। এখন তরল যেহেতু আন্তঃকণা আকর্ষণ শক্তি কমে গেছে এবং এদের গতিশক্তি বেড়ে গেছে, তরল এই জন্য তরলের কোনো আকার নাই, কিন্তু এর আয়তন বেশি। এখন তরল পদার্থকে যখন আরো তাপ দেওয়া হয় তখন তরল পদার্থের যে কণাগুলো সেগুলো একে অপর থেকে আরো দূরে সরে যায় এবং এদের গতিশক্তি আরো অনেকাংশে বেড়ে যায়। এই অবস্থাকে আমরা বলি হচ্ছে গ্যাস। যেহেতু এই কণাগুলোর মধ্যে যে দূরত্ব সেটা অনেক বেশি, অর্থাৎ দূরত্ব থেকে কারণ আমরা ফাঁকা স্থান বলে চিহ্নিত করতে পারি, তাহলে সৃজনশীল আরো সুন্দর দেখাবে। যে দূরত্ব সেটা অর্থাৎ যে ফাঁকা স্থান তা আরো বেড়ে যায় এবং কণাগুলো একে অপর থেকে আকর্ষণ শক্তি একদম কমে যায়। কমে যাওয়ার ফলে এটি একটা অবস্থায় পরিণত হয় যাকে আমরা গ্যাসীয় অবস্থা বলি। গ্যাসীয় অবস্থাকে যখন আরো তাপ দেওয়া হয় তখন সেগুলো আরো ছুটতে থাকে এবং এদের যে গতিশক্তি তা আরো বেড়ে যায়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই কণার গতিতত্ত্ব বিষয়টি। আসলে এগুলো বুঝে পড়লে আরো মজা, এবং আপনারা যদি আমি যেরকম বলছি সেরকম করে যদি সৃজনশীল আনসার করেন আশা করি বড় বড় মার্কসটা পেয়ে যেতে হয়। তো আমাদের কণার গতিতত্ত্ব শেষ। এখন আমরা আলোচনা করবো হচ্ছে ব্যাপন নিয়ে। তো আমরা এখন আলোচনা করবো হচ্ছে ব্যাপন নিয়ে। ব্যাপন যা ডিফিউশন। ব্যাপন বা ডিফিউশন জিনিসটা কি? ব্যাপন বা ডিফিউশন অর্থাৎ কোনো মাধ্যমে উচ্চ ঘনত্বের কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয় তিনটি অবস্থা, কঠিন তরল বায়বীয় তিনটি অবস্থায় যে কোনো পদার্থ উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে স্বতঃস্ফূর্তভাবে অর্থাৎ সজোরে অর্থাৎ স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়া, চারদিকে ছড়িয়ে পড়াকে বলা হয় ব্যাপন। তাহলে আমরা লিখতে পারি হচ্ছে কোনো মাধ্যমে কঠিন তরল বায়বীয় বা গ্যাসীয় কঠিন তরল বায়বীয় পদার্থের উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে ছড়িয়ে পড়াকে ব্যাপন বলে। আমরা এখন একটা উদাহরণ দিয়ে, ধরো এটি একটি সুগন্ধির বোতল, আমরা যে সেন্ট ইউজ করি গায়ে দিই, একটি বোতল। এখন এটি হচ্ছে যখন এখানে প্রেস করা হয় তখন এটি কণাগুলো বাইরে বেরিয়ে আসে। যখন বাইরে বেরিয়ে আসে তখন এটা একটি উচ্চ ঘনত্ব অবস্থায় থাকে। এখন আমরা দেখছি কোনো মাধ্যম অর্থাৎ যে মাধ্যম হোক, এটা কঠিন মাধ্যম হোক, তরল মাধ্যম হোক, বায়ু যে মাধ্যমেই হোক না কেন, এখন আমরা বায়ুর মাধ্যমে দেখি। এখন যখন একটি সেন্টের বোতল থেকে যখন প্রেস করে কণাগুলো যখন বাইরে বেরিয়ে আসে তখন এটি একটি উচ্চ ঘনত্বের স্থানে থাকে। কারণ কিছুক্ষণ পর আমরা দেখি এগুলো চারিদিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে। এই অবস্থা থেকে এই অবস্থায় আসতে যে প্রক্রিয়া তাকে আমরা বলা হয় ব্যাপন। তোমাদের বোঝার সুবিধাতে ঘরের কোনো এক কোণে যখন আমরা কিছু সুগন্ধ খাবার বা সুগন্ধ কিছু রাখি তখন সেটা পুরো ঘরের মধ্যে সুগন্ধটা ছড়িয়ে পড়ে, এই অবস্থাকে আমরা ব্যাপন বলি। এছাড়াও আমরা এটা কঠিন বায়বীয় মাধ্যমে বলছি এবং তরল মাধ্যমে। এখন ধরো তুমি কোনো পানি নিয়েছো,
পানির মধ্যে যখন কোনো রং মিক্স করবে, ধরো একটু রং মিক্স করবে, কিছুক্ষণ পর এসে দেখবে এই রংটা পুরো পানিটাকে রঙিন করে ফেলছে। এই অবস্থা থেকে এই অবস্থায় পরিণত হতে যে প্রক্রিয়া, এই এই অবস্থায় এখানে উচ্চ ঘনত্বের অবস্থা থেকে এখানে নিম্ন ঘনত্বের অবস্থায়, অর্থাৎ উচ্চ ঘনত্বের অবস্থান থেকে এই নিম্ন ঘনত্বের অবস্থায় যেতে যে প্রক্রিয়া, অর্থাৎ এখানে মিক্স হয়ে গেছে না পুরো, এখানে প্রথমে পানি ছিল, তো এই পানিগুলো একটু করে রং দেওয়ার পর পুরো পানিটা একটু রঙিন হয়ে গেছে। এই অবস্থা থেকে এই অবস্থায় পরিণত হতে যে প্রক্রিয়া অনুসরণ করে হয়েছে তাকে বলা হয় হচ্ছে ব্যাপন। তো ব্যাপন নিয়ে কিছু ম্যাথ আছে, তার আগে আমরা দেখবো হচ্ছে ব্যাপন। এবং ব্যাপন যে ঘটে, ব্যাপন হতে একটা সময় লাগে। তো যে বস্তু বা যে বস্তুর হোক বা যে জিনিসের ব্যাপন সময় কম, অর্থাৎ তার ব্যাপন ব্যাপিত হওয়ার সময় কম, অর্থাৎ সে ব্যাপিত হতে পারবে, তার ব্যাপন হার বেশি। অর্থাৎ ধরো তুমি দৌড়াচ্ছ, এখন তোমার স্পিড অনেক বেশি, এবং তোমার স্পিড যেহেতু বেশি তাহলে তোমার সময়ও কম লাগবে। তাহলে একইভাবে যে বস্তুর ব্যাপন হওয়ার সময় কম, তার ব্যাপনও বেশি। তো আমরা এখন ব্যাপন নিয়ে কিছু ম্যাথ দেখব। ব্যাপন যে করতে আরো কিছু ম্যাথ, তার আগে তোমরা একটা জিনিস মনে রাখবে, যে গ্যাসের আণবিক ভর যে গ্যাসের আণবিক ভর কম, আর যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি। আর ব্যাপন হার মানে কি? ব্যাপিত হওয়া, তা চারদিকে ছড়িয়ে পড়া যে হার, ব্যাপন হার বেশি। এবং তাহলে যে গ্যাসের আণবিক ভর বেশি, তাহলে অবশ্যই তার ব্যাপন হার কম। তাহলে যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, এবং যে গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। তোমাদেরকে সিকিউতে দিতে পারে, ধরো দিয়েছে হচ্ছে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং অ্যামোনিয়া এদের মধ্যে ব্যাপন হারের ক্রম ব্যাখ্যা করো। তাহলে তোমরা লিখবে হচ্ছে হাইড্রোজেন, প্রথমে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিয়ে আলোচনা করবে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের মধ্যে হাইড্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 1 এবং ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। এই দুইটা যোগ করে মোট আণবিক ভর হচ্ছে 36.5, অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের আণবিক ভর 36.5 গ্রাম। এবং অ্যামোনিয়ার ক্ষেত্রে দেখো, অ্যামোনিয়া এখানে নাইট্রোজেন একটা অণু, এবং নাইট্রোজেনের পারমাণবিক ভর হচ্ছে 14, এবং যেহেতু এখানে হাইড্রোজেন 3টা, তাহলে হাইড্রোজেনের পারমাণবিক ভর 3 into 1, এখানে মোট হচ্ছে 14 + 3 = 17। এখানে দেখা যাচ্ছে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পারমাণবিক ভর অ্যামোনিয়া থেকে বেশি। সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে অ্যামোনিয়ার যে ব্যাপন হার তা হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে বেশি। কারণ আমরা আগেই দেখেছি হচ্ছে যে গ্যাসের আণবিক ভর কম তার ব্যাপন হার বেশি, এবং যে গ্যাসের আণবিক ভর বেশি তার ব্যাপন হার কম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্ত।
আশা করি আপনারা এই জিনিসটা বুঝতে পেরেছেন বেতনের হারের যে ক্রম, অর্থাৎ বেতন কি এবং বেতন হার কিভাবে বের করা হয়। তো আগামী ক্লাসে আমি আরো বেতন হারের আরেকটি নতুন নিয়ম দেখাবো, অর্থাৎ আপনারা কিভাবে ক্যালকুলেশনের মাধ্যমে বেতন হার বের করতে পারবেন। তো আগামী ক্লাসে আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো এখন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।